আমার পুরনো শাড়ির আঁচল ছিঁড়ে গিয়েছিল। বিকেলে বসে সেলাই করছিলাম। ছেলে কলেজ থেকে এসে আমাকে দেখে জিজ্ঞেস করল, কি করছো মা? আমি বললাম, শাড়ি সেলাই করছি, আঁচল ছিঁড়ে গেছে। ছেলে পাশে বসে দেখতে লাগল। হঠাৎ আমার হাত থেকে সুই নিয়ে বলল, আমি করি মা, তুমি বসো। আমি অবাক হয়ে বললাম, তুই সেলাই করতে জানিস? সে হাসল, ক্রাফট ক্লাসে শিখেছিলাম গু। অবাক হয়ে দেখলাম সে বেশ ভালোই সেলাই করে। আঙুলের হালকা ছোঁয়ায় সুতো বুনে চলেছে। আমি চা নিয়ে এলাম। তাকে দিয়ে নিজেও বসলাম পাশে। সে মনোযোগ দিয়ে কাজ করছিল। কাজ শেষ করে সে শাড়িটা আমার হাতে দিয়ে এই কথাগুলো বলল, মা, এভাবেই আমি তোমার জীবনের ছেঁড়া সব মেরামত করব, কিন্তু ছেলে হিসেবে নয়, তোমার স্বামী হিসেবে। আমাকে বিয়ে করবে? সেলাই করা শাড়িটা হাতে নিতে নিতে হতবাক হয়ে গেলাম। আমার ছেলে কি সত্যিই এমন কথা বলছে? আমি তার মা, সে আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। কি বলছিস তুই? আমি কাপা গলায় বললাম। আমি তোর মা। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অমেলিয়া সেন। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম দেবজ্যোতি সেন, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অভিজিৎ আর সুমিতা। অভিজিৎ ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। সুমিতা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমি আজ তোমাদের যে গল্প শোনাব সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ঘটনা। এমন একটা ঘটনা যা শুনলে তোমরা বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্যি। এই ঘটনাটি আমার পরিবারকে একেবারে বদলে দিয়েছিল। সবকিছু শুরু হয়েছিল গত বছরের শীতের একটা সন্ধ্যায়। আমাদের পুরনো বাড়িতে বসে আমি আমার পুরনো শাড়িটা সেলাই করছিলাম। আঁচল ছিঁড়ে গিয়েছিল। ছেলে কলেজ থেকে এসে আমাকে দেখে একটু অবাক হয়ে গেল। আমার মনে হলো ও যেন কিছু বলতে চায়। অভিজিৎ সাধারণত খুব খোলামেলা স্বভাবের, কিন্তু সেদিন ওকে একটু অন্যমনস্ক মনে হচ্ছিল। ও পাশে বসে আমার সেলাই দেখতে লাগল। সেলাই শেষ করতে করতে আমি জিজ্ঞেস করলাম, কি রে, কিছু বলবি? ও একটু ইতস্তত করে বলল, মা, তোমাকে একটা কথা বলতে চাই। আমি বললাম, বল। সে গম্ভীর হয়ে বলল, মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কলেজ ছেড়ে দিয়ে আমি সেনাবাহিনীতে যোগ দিতে চাই। আমি হাত থেকে শাড়িটা ফেলে দিলাম। কি বলছিস? পড়াশোনা ছেড়ে সেনাবাহিনী? আমার গলা কেঁপে উঠল। এটা আমাদের পরিবারে কেউ কখনো করেনি। আমরা সবাই শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই ধরনের পেশায় আছি। সেনাবাহিনী? কেন? মা, আমি পড়াশোনায় ভালো করতে পারছি না। আমি জানি তোমরা আমার জন্য অনেক স্বপ্ন দেখেছ, কিন্তু আমি ওই পথে যেতে চাই না। অভিজিৎ বলল। আমি জানতাম আমার ছেলে পড়াশোনায় একটু পিছিয়ে পড়েছে, কিন্তু এতটা হতাশ হয়ে গেছে যে সেনাবাহিনীতে যোগ দিতে চায়, এটা ভাবতেই পারিনি। তোর বাবা শুনলে কি বলবে? আমি বললাম। বাবা কিছু বলবে না, মা। আমি বাবার সাথে আগেই কথা বলেছি। ও জবাব দিল। আমি আরও হতবাক হয়ে গেলাম। দেবজ্যোতি আমাকে না জানিয়ে ছেলের সাথে এই বিষয়ে কথা বলেছে? ও আমাকে বলেনি কেন? সেই রাতে দেবজ্যোতি বাড়ি ফিরলে আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি জানো অভিজিৎ কি করতে চায়? ও নিস্পৃহভাবে বলল, হ্যাঁ মা। সেটা আমার ছোটবেলার স্বপ্ন ছিল। এখন সেটা পূরণ হতে যাচ্ছে, তবে ভিন্ন পথে। অভিজিৎ হাসল। দেবজ্যোতি বলল, এটাই জীবন। আমরা স্বপ্ন দেখি, কিন্তু সেগুলো বাস্তবে রূপ নেয় অন্যভাবে। অভিজিৎ ছুটি শেষে ফিরে গেল। আমরা আবার নিজেদের রুটিনে ফিরে গেলাম, কিন্তু এবার আমাদের মধ্যে একটা নতুন বোঝাপড়া তৈরি হল। দিন যায়, মাস যায়। অভিজিৎ তার কাজে এগিয়ে চলেছে। আমরাও আমাদের জীবনে ব্যস্ত। হঠাৎ একদিন ফোন এলো অভিজিতের প্রশিক্ষক থেকে। অমেলিয়া, আপনার ছেলে তার একটা প্রকল্পে জড়িত হয়েছে। খুব গোপনীয়। ও কয়েক মাস আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে না। আমার বুক ধড়ফড় করে উঠল। কি হয়েছে? ও কি ঠিক আছে? হ্যাঁ, ও ঠিক আছে। কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ অপারেশন। আমি আর কিছু বলতে পারব না। তিনি ফোন রেখে দিলেন। আমি দেবজ্যোতিকে বললাম। ও আমাকে সান্ত্বনা দিল, চিন্তা করো না। ও ঠিক আছে। ও নিজের কাজ করছে। কিন্তু আমি চিন্তা করতে লাগলাম। কি করছে আমার ছেলে? কোথায় আছে? ঠিক আছে তো? 2 মাস কাটল।
কোনো খবর নেই অভিজিতের। আমি রাতে ঘুমাতে পারি না। দিনে অফিসে মনোযোগ দিতে পারি না। একদিন সকালে আমার ফোন বাজল। একটা অপরিচিত নম্বর। আমি ধরলাম। হ্যালো, অমেলিয়া বলছি গি। মা, অভিজিতের গলা। আমি ধরমট করে উঠে বসলাম। অভিজিৎ, তুই কোথায়? ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। আমি খুব ব্যস্ত ছিলাম। শোনো, আমি তোমাদের সবাইকে দেখতে চাই। একটা খুব খুশির খবর আছে গি। আমার বুক ধড়ফড় করতে লাগল। কি খবর? ফোনে বলবো না। আমি পরশু বাড়ি আসছি। একজন বিশেষ অতিথিকে নিয়ে গি। আমি অবাক হয়ে বললাম, কে? সেটা সারপ্রাইজ। এখন রাখি মা। পরশু দেখা হবে কি? ও ফোন রেখে দিল। আমার মাথায় নানা চিন্তা ঘুরতে লাগল। কে আসছে অভিজিতের সাথে? একজন সিনিয়র অফিসার? কোনো বন্ধু? নাকি কোনো মেয়ে? পরের দিন আমি বাড়ি সাজাতে লাগলাম। আমি পরিষ্কার করলাম, রান্না করলাম অভিজিতের পছন্দের খাবার। দেবজ্যোতি অফিস থেকে একটু আগে ফিরল। সুমিতা স্কুল থেকে ফিরে পড়ালেখা বাদ দিয়ে বাড়ি সাজাতে লাগল। যথাসময়ে দরজায় বেল বাজল। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম। অভিজিৎ দাঁড়িয়ে আছে। পাশে একটি মেয়ে। সুন্দর, হাসিমুখী। মা, এই হল অনুকা। আমার অভিজিৎ ইতস্তত করল। মেয়েটি একটু লাজুক হাসি দিয়ে বলল, নমস্কার আন্টি গু। আমরা সবাই ভেতরে এলাম। দেবজ্যোতি এগিয়ে এসে অভিজিৎকে জড়িয়ে ধরল। সুমিতা ছুটে এসে দাদাকে জড়িয়ে ধরল। অভিজিৎ সবার সামনে দাঁড়িয়ে বলল, আমি তোমাদের সবাইকে একটা খবর দিতে চাই। আমি আর অনুকা আমরা বিয়ে করতে চাই। আমরা সবাই অবাক। আমি বললাম, বিয়ে? এত তাড়াতাড়ি? তোরা কতদিন ধরে জানিস একে অন্যকে? অনুকা মৃদু স্বরে বলল, আমরা 6 মাস ধরে একসাথে কাজ করছি। অনুকা আমাদের প্রকল্পে ছিল। ও আমাদের টিমের প্রধান বিজ্ঞানী গো। অভিজিৎ ওর দিকে তাকিয়ে হাসল। আমি কম্পিউটার বিজ্ঞানী। আমরা একসাথে কাজ করতাম, ধীরে ধীরে আমাদের সম্পর্ক গড়ে উঠেছে। অনুকা বলল। আমি অবাক চোখে অনুকাকে দেখতে লাগলাম। আমার ছেলে এভাবে কোথা থেকে এই মেয়েকে নিয়ে এসেছে, বিয়ের কথা বলছে, এটা আমার জন্য অনেক বড় ধাক্কা ছিল। দেবজ্যোতি সামলে নিয়ে বলল, খুব ভালো খবর। তোমরা বসো, গল্প করি গি। সেই রাতে আমরা অনেক কথা বললাম। অনুকার পরিবার, তার কাজ, তাদের পরিকল্পনা নিয়ে। ও একটি সুশিক্ষিত, বুদ্ধিমতী মেয়ে। কথা বলতে বলতে আমি বুঝতে পারলাম ও আমার ছেলেকে সত্যিই ভালোবাসে। ঘুমাতে যাওয়ার আগে আমি একা পেলাম অভিজিৎকে। আমি জিজ্ঞেস করলাম, তুই সত্যিই ওকে বিয়ে করতে চাস? হ্যাঁ মা। ও আমার জীবনকে বদলে দিয়েছে। আমরা একসাথে সেই উপগ্রহের প্রকল্পটিতে কাজ করেছি। ও আমাকে বিশ্বাস করে, সাহস দেয়। আমি ছেলের চোখে দেখলাম সেই ভালোবাসার আলো, যেটা কোনো মা দেখতে চায় তার ছেলের চোখে। আমি বললাম, আমি খুশি তোর জন্য। অনুকা খুব ভালো মেয়ে কি? অভিজিৎ আমাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ মা। তোমাদের আশীর্বাদ পেলে আমরা খুব খুশি হব গো। পরের কয়েক মাসে আমরা বিয়ের প্রস্তুতি নিতে লাগলাম। অনুকার পরিবারের সাথে দেখা হলো। তারাও খুব ভালো মানুষ। অনুকার বাবা ডাক্তার, মা শিক্ষক। তারা শুরুতে একটু চিন্তিত ছিলেন যে তাদের মেয়ে একজন সেনা সদস্যকে বিয়ে করছে, কিন্তু অভিজিৎকে দেখে তারাও খুশি হলেন। বিয়ের দিন অভিজিৎ তার সেনা পোশাকে অত্যন্ত সুন্দর লাগছিল। অনুকা লাল শাড়িতে অপরূপা। আমার চোখে জল এসে গেল। আমার ছেলে আজ এত বড় হয়ে গেছে। বিয়ের অনুষ্ঠানে অভিজিতের সেনাবাহিনীর বন্ধুরা, অফিসাররা সবাই এসেছিলেন। মেজর সিংহ এসেছিলেন। তিনি আমাকে বললেন, আপনার ছেলে সত্যিই বিশেষ। ও আমাদের সবাইকে গর্বিত করেছে গি। আমি বললাম, আমার ছেলে যেদিন সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিল সেদিন আমি খুব রাগ করেছিলাম। আমি ভেবেছিলাম আমার সব স্বপ্ন ভেঙে যাবে। কিন্তু এখন দেখছি ও নিজের স্বপ্ন পূরণ করেছে গু। মেজর সিংহ হাসলেন, এটাই জীবন। আমাদের সন্তানদের নিজেদের পথ বেছে নিতে দিতে হয় গি। বিয়ের পর অভিজিৎ আর অনুকা ফিরে গেল তাদের কাজে। আমি এখন আর চিন্তা করি না। আমি জানি ওরা একসাথে ভালো আছে, কাজ করছে, স্বপ্ন দেখছে। 1 বছর পর একটা ফোন এলো। অভিজিতের। মা, আমি খুব ভালো একটা খবর দিতে চাই। কি? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম।
অনুকা, ও মা হতে যাচ্ছে কি? আমার চোখে জল এসে গেল। আমি দাদি হতে যাচ্ছি। আমি কাঁদতে কাঁদতে বললাম, এটা খুব ভালো খবর, বাবা। তোরা কবে আসছিস? আগামী মাসে। আমরা বিশেষ ছুটি পাব, ও অভিজিৎ বলল। আমি অপেক্ষা করতে লাগলাম। দিন গুনতে লাগলাম। 1 মাস পর অভিজিৎ আর অনুকা এলো। অনুকা গর্ভবতী, ওর মুখে এক অদ্ভুত আলো। আমি ওকে জড়িয়ে ধরলাম। আন্টি, আমরা আরেকটা খবর দিতে চাই, অনুকা বলল। কি? আমি জিজ্ঞেস করলাম। আমাদের প্রকল্প সফল হয়েছে। আমরা উপগ্রহ উৎক্ষেপণ করেছি। এবং অভিজিৎ মহাকাশে যাবে। আমি অবাক হয়ে অভিজিতের দিকে তাকালাম। মহাকাশে? সত্যি? অভিজিৎ হাসল। হ্যাঁ মা। আমি এবং অনুকা একটা বিশেষ টিমের অংশ। আমরা একটা নতুন স্পেস স্টেশন তৈরি করছি। আগামী বছর আমি সেখানে যাব। আমি হতবাক। আমার ছেলে মহাকাশচারী হবে। অভিজিতের ছোটবেলার স্বপ্ন। কিন্তু তোর বাচ্চা? অনুকা, আমি জিজ্ঞেস করলাম। আমি মাত্র 3 মাসের জন্য যাব। অনুকা এখানে থাকবে তোমাদের সাথে। আমাদের বাচ্চা জন্মের সময় আমি ফিরে আসব, ও বলল। আমি দেবজ্যোতির দিকে তাকালাম। ও আমার হাত ধরে বলল, এটা অভিজিতের স্বপ্ন। ও এই সুযোগ পেয়েছে কারণ ও সেনাবাহিনীতে গিয়েছিল, অনুকার সাথে দেখা হয়েছিল, তারা একসাথে কাজ করেছিল। সেদিন রাতে আমি আমার পুরনো ডায়েরি খুললাম। সেখানে যেদিন অভিজিৎ বলেছিল ও সেনাবাহিনীতে যাবে, সেদিন আমি লিখেছিলাম, আমার স্বপ্ন ভেঙে গেল। আমি পাতাটি ছিঁড়ে ফেললাম। আমি একটা নতুন পাতায় লিখলাম, জীবনে কখনো জানা যায় না কোনো পথ কোথায় নিয়ে যাবে। আমি ভেবেছিলাম আমার ছেলে নষ্ট হয়ে যাবে, কিন্তু আসলে ও তার নিজের পথ খুঁজে পেয়েছে। ও স্বপ্ন দেখেছে, পরিশ্রম করেছে, এবং এখন ও মহাকাশে যাবে। আমি গর্বিত। 6 মাস পর আমি হাসপাতালের বিছানায় বসে আছি। অনুকা প্রসব বেদনায় কাতরাচ্ছে। অভিজিৎ ওর পাশে। ও ফিরে এসেছে ঠিক যেমন প্রতিশ্রুতি দিয়েছিল। ওর চোখে উদ্বেগ কিন্তু গর্ব। কয়েক ঘন্টা পর আমাদের পরিবারে নতুন সদস্য এলো। একটি ছোট্ট মেয়ে, টুকটুকে লাল। ও চোখ খুলল এবং আমাদের দিকে তাকাল। এর নাম কি রাখবে? আমি জিজ্ঞেস করলাম। অভিজিৎ আর অনুকা একসাথে বলল, তারা। তারা? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা। তারা, আকাশের তারা। যেখানে আমি গিয়েছিলাম, যেখান থেকে ফিরে এসেছি। এই নাম ওকে মনে করিয়ে দেবে যে স্বপ্ন দেখলে সেগুলো বাস্তবে পরিণত করা যায়, অভিজিৎ বলল। অনুকা হাসল, আর এটা ওকে মনে করিয়ে দেবে যে ওর পরিবার সবসময় ওকে সমর্থন করবে, যেমন আপনি করেছেন। আমি তারাকে কোলে নিলাম। ও আমার দিকে তাকাল। আমি ওর চোখে দেখলাম সেই একই আলো, যা আমি দেখেছিলাম ছোটবেলায় অভিজিতের চোখে, অসীম সম্ভাবনার আলো। এভাবেই আমার জীবনের রহস্যময় যাত্রা, একটি ছেঁড়া শাড়ির আঁচল থেকে শুরু হয়ে অন্তরিক্ষের তারাদের পর্যন্ত পৌঁছে গেল এক অনাবিল সুখের তীরে। যখনই আমি আকাশের দিকে তাকাই, আমি ভাবি, জীবনে কখনোই জানা যায় না আমাদের সিদ্ধান্তগুলো আমাদের কোথায় নিয়ে যাবে। আমরা শুধু বিশ্বাস করতে পারি, সাহস করতে পারি, এবং ভালোবাসতে পারি। এই ছিল আমার গল্প, আমার যাত্রা। আমার নাম অমেলিয়া সেন, আর আমি একজন গর্বিত মা, যার ছেলে তারাদের ছুঁয়ে এসেছে। ও আমাকে বলেছে। আমি ওকে সমর্থন করেছি। কি? আমি চেঁচিয়ে উঠলাম। তুমি ওকে পড়াশোনা ছাড়তে উৎসাহ দিচ্ছ? এত বছর ধরে ওর জন্য যা স্বপ্ন দেখেছি, সব ভেস্তে যাবে। অমেলিয়া, ওর জীবন ওর। আমরা ওকে নিয়ন্ত্রণ করতে পারি না, দেবজ্যোতি শান্তভাবে বলল। আমি রাগে ফেটে পড়লাম। এভাবে কথা বলো না। ও আমাদের সন্তান। আমরা ওর ভালোমন্দ বুঝি কি? সেই রাতে আমাদের মধ্যে ভয়ানক ঝগড়া হল। দেবজ্যোতি ঘর ছেড়ে চলে গেল। আমি সারারাত ঘুমাতে পারলাম না। আমার মনে হচ্ছিল আমার পরিবার যেন টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে। পরের দিন সকালে অভিজিৎ আমার কাছে এসে বলল, মা, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ। কিন্তু আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই তুমি আমাকে সমর্থন করো। আমি বললাম, আমি কখনোই তোর এই সিদ্ধান্ত মেনে নিতে পারব না। সেনাবাহিনীতে গেলে তোর জীবন বিপদে পড়বে। যুদ্ধে যেতে হবে। আমি সেটা সহ্য করতে পারব না। মা, সব সেনা সদস্যকে যুদ্ধে যেতে হয় না। আমি ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগ দিতে চাই, ও বলল। আমি বললাম, তাহলে ইঞ্জিনিয়ারিং পড়। সেনাবাহিনীতে যাওয়ার কি দরকার?
মা, আমি দেশের সেবা করতে চাই। আমি নিজেকে প্রমাণ করতে চাই, গি ও দৃঢ়তার সাথে বলল। সেদিন আমি অফিস যাইনি। বাড়িতে বসে ভাবতে লাগলাম কি করব। দেবজ্যোতি আমাকে ফোন করেছিল, কিন্তু আমি ধরিনি। সন্ধ্যায় সুমিতা স্কুল থেকে এসে আমাকে জিজ্ঞেস করল, মা, দাদা সত্যিই সেনাবাহিনীতে যাবে? আমি বললাম, না, ও যাবে না গি। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, আমি আমাদের পুরনো ফটো অ্যালবাম খুলে দেখতে লাগলাম। অভিজিৎ যখন ছোট ছিল, ওর ছবি। ও সবসময় একটা স্বপ্ন দেখত, মহাকাশচারী হওয়ার। কোথায় হারিয়ে গেল সেই স্বপ্ন? পরের দিন সকালে আমি একটা সিদ্ধান্ত নিলাম। অভিজিৎকে ডেকে বললাম, আমি তোর সাথে সেনা প্রশিক্ষণ কেন্দ্রে যাব। আমি নিজে দেখতে চাই সেখানে কি হয় গে। অভিজিৎ অবাক হয়ে বলল, সত্যি মা? হ্যাঁ। কিন্তু এর মানে এই না যে আমি তোর সিদ্ধান্তের সাথে একমত। আমি শুধু বুঝতে চাই তুই কেন এই পথ বেছে নিতে চাস গে। পরের সপ্তাহে আমরা দুজন একটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে গেলাম। আমি ভেবেছিলাম সেখানে গিয়ে ছেলেকে বুঝাবো যে এটা তার জন্য নয়। কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তা আমাকে অবাক করে দিল। সেখানে একজন সিনিয়র অফিসার আমাদের সব ব্যাখ্যা করলেন। তার নাম মেজর সিংহ। তিনি বললেন, আপনার ছেলের মধ্যে আমি নেতৃত্বের গুণ দেখতে পাচ্ছি। আমাদের দেশের এমন যুবকদের প্রয়োজন আছে গি। আমি বললাম, কিন্তু ও তো এখনও পড়াশোনা শেষ করেনি গিয়ে। আমরা ওকে পড়াশোনা করার সুযোগ দেব। আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম আছে। ও পড়াশোনা করবে এবং প্রশিক্ষণও নেবে কি মেজর সিংহ বললেন। আমি সেখানে কয়েকজন অফিসারের সাথে কথা বললাম। তাদের জীবনের গল্প শুনলাম। তারা যে শৃঙ্খলা ও দেশপ্রেমের কথা বলল তা আমাকে ভাবিয়ে তুলল। বাড়ি ফিরে আমি দেবজ্যোতির সাথে কথা বললাম। তুমি কি সত্যিই মনে করো অভিজিৎ সেনাবাহিনীতে যেতে পারবে? হ্যাঁ। ও অন্য পথ বেছে নিয়েছে। এটা ওর জীবন। আমাদের ওকে সমর্থন করা উচিত কি, দেবজ্যোতি বলল। আমি ভেতরে ভেতরে জানতাম ও ঠিক বলছে, কিন্তু মেনে নিতে পারছিলাম না। আমার কেবলই মনে হচ্ছিল আমার ছেলে হয়তো আমার কাছ থেকে দূরে চলে যাবে। পরের কয়েক সপ্তাহে আমি অভিজিতের জীবনের সিদ্ধান্ত সম্পর্কে বিভিন্ন ব্যক্তির সাথে কথা বললাম। আমার বাবা মা, ভাই বোন, বন্ধুরা সবাই আমাকে বলতে লাগল যে আমার ছেলের সিদ্ধান্তকে সম্মান করা উচিত। আমি একদিন আমাদের পড়শি রোহিত কাকুর সাথে কথা বলছিলাম। তিনি একজন সেনা অফিসার ছিলেন, অবসরপ্রাপ্ত। তিনি আমাকে বললেন, অমেলিয়া, আমি তোমার চিন্তা বুঝতে পারি। আমার মাও আমাকে সেনাবাহিনীতে যেতে দিতে চাননি। কিন্তু আমার সেই সিদ্ধান্ত আমার জীবনকে অর্থপূর্ণ করেছে গি। আমি বললাম, কিন্তু আপনি তো যুদ্ধে লড়েছেন। আপনি আহত হয়েছিলেন। আমি চাই না আমার ছেলের সাথে এমন কিছু ঘটুক গো। সব সেনা সদস্যকে যুদ্ধে যেতে হয় না। আর যুদ্ধে যাওয়াও কোনো খারাপ জিনিস নয়। দেশের জন্য যুদ্ধ করা সম্মানের বিষয়, তিনি বললেন। আমি বাড়ি ফিরে মনে মনে ভাবতে লাগলাম, অভিজিৎ কি সত্যিই সঠিক পথ বেছে নিয়েছে? একদিন সন্ধ্যায় আমি আমার ঘরে বসে আবার সেই পুরনো শাড়িটা হাতে নিয়ে বসলাম। সেলাই করা অংশটি দেখতে লাগলাম। কিভাবে সুন্দরভাবে আঁচলটি জোড়া লেগেছে। আমার মনে হলো আমার ছেলে ঠিক এরকমই তার ভবিষ্যৎকে গড়ে তুলবে, নিজের হাতে, নিজের পছন্দমতো। পরের দিন আমি অভিজিৎকে ডেকে বললাম, তুই সত্যিই সেনাবাহিনীতে যেতে চাস? হ্যাঁ মা। আমি জানি আমি সেখানে ভালো করতে পারব, সে আত্মবিশ্বাসের সাথে বলল। আচ্ছা, আমি তোকে একটা কথা বলি। আমার বাবা, তোর দাদু, তিনিও সেনাবাহিনীতে যেতে চেয়েছিলেন। কিন্তু তার বাবা মা রাজি হননি। তিনি শিক্ষক হয়েছিলেন, কিন্তু সারা জীবন একটা অপূর্ণতা নিয়ে গেছেন গু। অভিজিৎ অবাক হয়ে বলল, সত্যি মা? তুমি আমাকে কখনো বলনি। হ্যাঁ, সত্যি। আমি তোকে বলিনি কারণ আমি ভয় পেয়েছিলাম যে তুইও সেই পথ বেছে নিবি। কিন্তু এখন আমি বুঝতে পারছি তোকে সেই স্বাধীনতা দেওয়া উচিত কি। সেদিন সন্ধ্যায় আমরা পরিবারের সবাই একসাথে বসে কথা বললাম। দেবজ্যোতি, অভিজিৎ, সুমিতা আর আমি। আমি সবার সামনে বললাম, আমি অভিজিতের সিদ্ধান্তকে সমর্থন করি। ও সেনাবাহিনীতে যেতে পারে গি। সবাই খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরল। আমার চোখে জল এসে গেল। আমি অনুভব করলাম যে আমরা আবার একসাথে হয়েছি। 3 মাস পর অভিজিৎ সেনা প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দিল। আমরা সবাই ওকে বিদায় জানাতে স্টেশনে গেলাম। আমার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু আমি কেঁদে ফেললাম না। আমি চেয়েছিলাম আমার ছেলে আত্মবিশ্বাসের সাথে যাক। স্টেশনে দাঁড়িয়ে ছেলেকে বিদায় দেওয়ার সময় ও আমার কানে কানে বলল, তোমার জীবনের ছেঁড়া আঁচল আমি জোড়া দেব, মা।
আমি তোমাকে গর্বিত করব আমি ওকে জড়িয়ে ধরে বললাম, আমি জানি তুই পারবি গু। ট্রেন ছাড়ার সময় আমি মনে মনে প্রার্থনা করলাম যেন আমার ছেলে সফল হয়, নিরাপদে থাকে, যেন ওর স্বপ্ন পূরণ হয়। প্রশিক্ষণের প্রথম কয়েক মাস আমাদের জন্য খুব কঠিন ছিল। অভিজিৎ কম কথা বলত। প্রশিক্ষণ কঠিন ছিল। ও মাঝে মাঝে চিঠি লিখত কিভাবে সকাল ৫টায় উঠতে হয়, কঠিন শারীরিক পরিশ্রম করতে হয়। একদিন ওর প্রশিক্ষক আমাদের ফোন করলেন। আপনার ছেলে অসাধারণ প্রতিভা দেখিয়েছে। ও আমাদের বিশেষ ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগ দেওয়ার যোগ্যতা অর্জন করেছে গি। আমার বুক গর্বে ভরে গেল। আমি দেবজ্যোতিকে ডেকে বললাম, শুনেছ? আমাদের ছেলে সাফল্য পেয়েছে। দেবজ্যোতি হাসল, আমি জানতাম ও পারবে গি। ১ বছর পর অভিজিৎ প্রথম ছুটিতে বাড়ি এলো। আমি ওকে দেখে চিনতেই পারলাম না। কি দৃঢ়, কি আত্মবিশ্বাসী হয়ে গেছে। ওর চোখে এক নতুন দৃঢ়তা দেখলাম। সেই রাতে আমরা সবাই একসাথে বসে খেতে খেতে গল্প করছিলাম। অভিজিৎ বলল, মা, আমি একটা কথা বলতে চাই। কি? আমি জিজ্ঞেস করলাম। আমি প্রথমে ভেবেছিলাম সেনাবাহিনীতে যোগ দিয়ে আমি তোমাদের থেকে দূরে চলে যাব। কিন্তু এখন বুঝতে পারছি আমি আরও কাছে এসেছি। আমি এখন আমার পরিবার আর দেশ দুটোর জন্যই কাজ করি। আমার চোখে জল এসে গেল। আমি বললাম, আমিও তোকে নিয়ে অনেক চিন্তা করেছিলাম। ভেবেছিলাম তুই আমাদের ছেড়ে চলে যাবি। কিন্তু এখন দেখছি তুই নিজের পথে হাঁটছিস, নিজের জায়গা খুঁজে পাচ্ছিস। অভিজিৎ আমার হাত ধরে বলল, এটা সম্ভব হতো না যদি তুমি আমাকে সমর্থন না করতে। ধন্যবাদ, মা গু। সুমিতা বলল, দাদা, তুমি কি এখন যুদ্ধে যাবে? না সুমিতা, আমি এখন আমাদের রকেট প্রযুক্তির উপর কাজ করছি। আমরা একটা নতুন উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছি, অভিজিৎ বলল। আমি অবাক হয়ে বললাম, সত্যি? তুই তো ছোটবেলায় মহাকাশচারী হতে চাইতিস। হ্যাঁ।